বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট মাফিয়া হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর যখন সারা বাংলাদেশে জনগণ বিজয় উল্লাস করতেছিল, তখনকার কিছু ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমিও দেখেছি। সেনাবাহিনীর গাড়ি দেখলেই জনগণ চিৎকার করে বলতে লাগলো সেনাবাহিনী মানে অভিনন্দন জানাচ্ছে, এবং অনেকে দেখলাম সেনাবাহিনীকে ক্ষমতা নেয় এই ধরনের মন মানসিকতা প্রকাশ করতেছে। তো সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়া তত দিক হবে না, আমরা কেউ মেনে নেব না, এটা স্বাভাবিক। সেনাবাহিনীকে ক্ষমতা নেবে না, ওটাই তখনকার পরিস্থিতিতে বোঝা গেছে। তবে মানে মানুষ চাইছিল আর কি, মানুষের আকাঙ্ক্ষাটা তখন কীরকম ছিল সেটা একটু বললাম। তাহলে যদি এখন যে ছাত্ররা যে হিসেবে বলতেছে আমরা এইভাবে করে দেশটা তৈরি করার জন্য আন্দোলন করছি, তাহলে কথাটা তখন সেদিন আসে না কেন? কথাটা তো সেদিন আসতো যখন মাফিয়া হাসিনার পতন হলো, তখনই তো বলা হলো যে হ্যাঁ আমাদের আন্দোলন সফল হয়েছে, আমরা যে হিসাবে চেয়েছি আমরা সেই হিসাবে রাষ্ট্র গঠন করবো। তখন তো এরকম কিছু বলা হয় নাই। ওগুলো পরবর্তীতে ওই যে কিছু বুদ্ধিজীবী আছে ফ্রান্সে, আমার দেশ, আরও কিছু বুদ্ধিজীবী আছে ওই রকম, এরা মাথায়, আর কিছু রক কাটা পার্টি আছে, এরা মাথার মধ্যে এগুলো ঢুকাচ্ছে। যেহেতু রক কাটা পার্টির একটা মানে বাংলাদেশের মধ্যে গৌরবোজ্জ্বল কোনো ইতিহাস নাই তাদের, তো যেহেতু এরা ভূমিকা রাখছে ওটাতে 24-এর আন্দোলনে, সেই হিসাবে সেটাকে হাইলাইট করার জন্য তারা নানা রকম ফন্দি ফিকির করতেছে। তো আসলে কিন্তু জনগণ নাম ছিল সেদিন, রাস্তায় নেমে এসেছিল সব ধরনের সবগুলো, সারা বাংলাদেশের জনগণ নেমে আসছে একটা কারণে, মাফিয়া সরকারের পতন। একটাই কারণ, মাফিয়া সরকারের পতন। কেন মাফিয়া সরকারের পতন চেয়েছিল? কারণ মাফিয়া সরকারের অত্যাচার, নির্যাতন, দেশ থেকে টাকা পাচার, দেশ লুট, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, জনগণের জীবনযাত্রার মান মানে কমে গেছে, জীবনযাত্রার মান জনগণ না বিশ্বাস নিতে পারতেছে না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে জনগণ ঠিকভাবে চলতে পারতেছে না, জনগণের জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে, জনগণের যত ধরনের সমস্যা সবগুলোর কারণে জনগণ ফুঁসে উঠছিল, যার কারণে গিয়ে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আন্দোলনে একত্রিত হয়ে মাফিয়া হাসিনাকে বিতাড়িত করলো। হ্যাঁ, সামনে সারিতে ছিল ছাত্ররা, সে ছাত্ররা ছিল আমাদের মুকুট, মাথার মুকুট। আমরা জুলাই আগস্টের মাফিয়া হাসিনা পতন হওয়ার পর আমি অন্তত 2-3 মাস মনে করছি ছাত্ররা আমাদের মাথার মুকুট, এরা আমাদের মাথার মুকুট হয়ে থাকবে, মাথার তাজ হয়ে থাকবে। তারা আমাদেরকে অনেক কিছু দিতে পারত, এখনো সময় আছে দেওয়ার জন্য। তারা যদি একটা শক্তিশালী রাজনৈতিক দল গঠন করত, আজকে ক্ষমতা যেতে না পারো, 10 বছর পর যাক, 5 বছর পর যাক, জনগণের পক্ষে কথা বলুক, জনগণের অধিকার নিয়ে কথা বলুক, জনগণের অধিকার নিয়ে কাজ করুক। প্রথম তারা সেভাবে আগাইছিল, এটা দেখে আমরাও একটু আমিও নিজে আশা করছি না এই ছাত্ররা কিছু একটা করতে পারবে দেশের জন্য। কিন্তু তারা পরবর্তীতে ধীরে ধীরে তারা লক্ষ্যচ্যুত হয়ে গেল, তাদের লক্ষ্যে আর থাকে নাই। তারা যদি এখনো সময় আছে, তারা মেধাবী, কোনো সন্দেহ নেই, সাহসী, কোনো সন্দেহ নেই, তাদের উচিত সংগঠিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করা। আজকে ক্ষমতা যেতে না পারলেও যাতে 5 বছর পর, আগে 5 বছর পর ক্ষমতা যেতে পারে, বা 10 বছর পর ক্ষমতা যেতে পারে, এটাই তাদের লক্ষ্য হওয়া উচিত। তাহলে দেশের জন্য, দেশের জনগণের জন্য অনেক মূল্যবান হবে জিনিসটা, দেশের জনগণের জন্য উপকার হবে। আচ্ছা, তারা সেটা না করে তারা বিভিন্ন ধরনের কুপরামর্শে কি করলো, কয়েকদিন পর কোনো কারোর সাথে আলোচনা না করেই হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেললো, রাষ্ট্রপতি অপসারণ চাই। সবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিতে লাগলো, শেষমেশ কোনো কিছু হয় নাই, ছাত্ররা পরাজিত হলো। প্রথম পরাজয় ছাত্রদের, সেই থেকে শুরু ছাত্ররা আজ অবধি পর্যন্ত পরাজিত হয়েছে, সামনেও পরাজিত হবে। এ দ্বারা অব্যাহত থাকলে তাদের এখনই উচিত হবে সব কিছু বাদ দিয়ে, মাথা থেকে সব কিছু জেনে ফেলে দিয়ে কিভাবে একটা শক্তিশালী রাজনৈতিক দল করা যায়, তারা সেদিকে যদি মনোনিবেশ করে সেটা ভালো হবে। আচ্ছা, প্রথম তারাই পরাজিত হলো, কারণ তারা যদি হুট করে একটা সিদ্ধান্ত জানিয়ে না দিয়ে যদি একটা সিদ্ধান্ত নিত,
ছাত্ররা কি করছে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা রাষ্ট্রপতিকে সরাতে চাই, রাষ্ট্রপতিকে যেতে হবে ওইরকম না, রাষ্ট্রপতিকে চলে যাওয়ার জন্য কি করা যায় এটা নিয়ে যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতো ভিতরে ভিতরে, তারপর যদি প্রকাশ্য বৈঠক করতো, করে একটা সমাধান আসা যেত, রাষ্ট্রপতির ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা যেত। কিন্তু সেটা হয় নাই। ছাত্রদের বিভিন্ন তাদেরকে যারা কুপরামর্শ দিয়েছে, তাদের কুপরামর্শের কারণে তারা হুট করে একটা ডিসিশন না নিলে রাষ্ট্রপতিকে যেতে হবে। তাদের কথা তাদের রাষ্ট্রপতি যেতে পারবে না। দেশে বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডাররা আছে, দেশের গুণীজনরা আছে, দেশের সুশীল সমাজ আছে, দেশের একটা অবকাঠামো আছে, দেশে একটা একটা বৃত্তি আছে। হুট করে তো কোনো কিছু বললে হয় না। আচ্ছা, এটা তারা ফিল করলো। তারপর কি করলো, 31 তারিখে এসে তারা মেসেজ দিতে শুরু করলো ফেসবুকে। 31 তারিখ আগে, মানে 31 তারিখ প্রক্লেমেশন জারি করবে। এটা নিয়ে আবার আসিফ মাহমুদও পোস্ট দিতে লাগলো ফেসবুকে। অথচ তিনি একজন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। একজন মন্ত্রী থাকা অবস্থায় এই ধরনের কাজ করা যায় না, এটা ন্যায়সঙ্গত না, এটা অনৈতিক। তারপর উনি করছে, জনগণ কিছু মনে করে না, কারণ তাদেরকে আমরা এখনো সম্মান করি। তারা কিছু একটা করুক, দেশের জন্য কিছু একটা করুক। আচ্ছা, তারা কি করলো, করতে পারে সেটাও করতে পারে নাই। তারা কি করলো, সরকার সেটা বলছে সরকার করবে, অন্তর্বর্তীকালীন সরকার করবে। সেটা করার কথা বলে কি করলো, এখন সবগুলো রাজনৈতিক দলকে কিছু না বলে কাউকে কিছু পাঠাইছে বা পাঠায়নি ওই রকম। হঠাৎ করে তারা বললো যে 15 তারিখ একটা অনুষ্ঠান হবে, বৃহস্পতিবার একটা অনুষ্ঠান হবে, বুধবার রাত 10টা পর্যন্ত কেউ কিছু জানে না। 10টার পরে সবাইকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে লাগলো, কালকে অনুষ্ঠান, আপনারা আসবেন। জুলাই আগস্ট বিপ্লবের একটা ঘোষণা করা হবে। এটা কি সম্ভব? জুলাই আগস্টের অভ্যুত্থানের যে একটা ঘোষণা করা হবে, এটা তো সোজা কথা না। এটাতে অনেক কিছু থাকবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে বসাতে হবে, অনেক কিছু। এগুলো তো একজনের দ্বারা হবে না, এগুলো সবগুলো রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে, সবার মতামতের উপর ভিত্তি করে জিনিসটা করতে হবে। আর তাছাড়া এটা শুধু জুলাই বিপ্লবের উপর নির্ভর করে করলে তো হবে না। মাফিয়া হাসিনাকে হটানোর 15-16 বছর যে অবদান, সবগুলো আসতে হবে এখানে শুধুমাত্র আপনি জুলাই আগস্টকে হাইলাইট করবেন, ওটা তো হবে না। এখানে যে 15-16 বছর যারা যে গুম হলো, খুন হলো, ত্যাগ তিতিক্ষা স্বীকার করলো, নির্যাতন স্বীকার করলো, জেল জুলুম স্বীকার করলো, অর্থবিত্ত সব কিছু ধ্বংস হয়ে গেল, যারা নির্যাতিত হয়েছে সবগুলো, 15 বছর যারা শোষিত হয়েছে সবগুলো থাকতে হবে। শুধু আপনি জুলাই আগস্টের বিপ্লবকে দিয়ে তো একটা প্রক্লেমেশন তৈরি করতে পারবেন না। এটা তো কোনোদিনও হবে না, কোনো রাজনৈতিক দল মেনে নেবে না, কোনো রাষ্ট্র মেনে দেবে না। ফলাফল, আচ্ছা, তাদেরকে দাওয়াত দিলেন কীভাবে? মেসেজ পাঠিয়ে একটি সরকার কি রাজনৈতিক দলগুলোকে এভাবে আমন্ত্রণ জানায়? এটা নিয়ে জোনাকি কোনো কথা বলছে? যে তোমরা কিভাবে, কি অধিকারে, কোন সাহসে রাজনৈতিক দলগুলোকে মেসেজ দিয়ে আমন্ত্রণ জানাইছো? জোনাকি একটা কথা বলছে? জোনাকির তো নাকি বুদ্ধিতে, জ্ঞানে ওনার মাথা সবসময় কিলবিল করে। ওনার মাথার মধ্যে মানে বিভিন্ন আইডিয়াগুলো কিলবিল করে। উনি তো জাতির আব্বা হতে চায়, জাতির আব্বা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। উনি চাচ্ছে সবগুলো রাজনৈতিক দল ওনার ফাঁয়ের তলে পড়বে, আর জোনাকি বসে মিঠি আলো দিবে। আর সেই জন্য জোনাকি এই আশাতে বসে আছে, জাতির আব্বা হবে, সবগুলো তার কাছে ধর্ণা দেবে, এই হচ্ছে জোনাকির আশা। সেই জন্য তার মাথার মধ্যে সবসময় বুদ্ধি কিলবিল করে। সেই জোনাকি একটা কথা বলছে? একটা কথা বলে নাই। কেন বলো নাই? এটা কোনো সভ্য দেশে হতে পারে? আপনি রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন মেসেজ দিয়ে। তার চেয়ে জঘন্য যে কাজটা করছে সেটা হচ্ছে সিপিবিকে বলা হচ্ছে আওয়ামী লীগের বি টিম। হ্যাঁ, বি টিম বলি, আমরাও বলি, কিন্তু সে তো একটা রাজনৈতিক দল, নিবন্ধিত একটা রাজনৈতিক দল। এ পিনাকির কথা শুনে কি করলো, সিপিবিকে দাওয়াত করলো। কখন? সবাইকে করলো বুধবার রাত 10টার পরে। সিপিবি করলো কাল দুপুর 1:30। সিপিবির মোবাইলে একটা মেসেজ আছে 1:30, সেখানে লেখা আছে আগামীকাল অনুষ্ঠান, সরকার প্রধান বসবে, সবার সাথে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ঘোষণা করা হবে, আপনারা মতামত দিবেন।
তাহলে এটা তো ফাসলামু, এটা চরম ফাসলামু। এবং এর দায়িত্ব ছিল মাহফুজ আলম। মাহফুজ আলম তো একদম চরম মাস্টার মাইন্ড না, তো এটা চরম ফাসলামু করছে। এর দায়িত্ব মাহফুজ আলমকে নিতে হবে। মাহফুজ আলম কি সাহস, কোন অধিকার আছে রাষ্ট্রের স্টেক হোল্ডার বা রাজনৈতিক দলগুলোকে মেসেজের মাধ্যমে আমন্ত্রণ জানাইছে? এত বড় দুঃসাহস পেল কোত্থেকে? কি রাজনৈতিক দলগুলোকে গণতেছে না মনে করতেছে? বোঝাতে চাচ্ছে যে মানে আমরা রাজনৈতিক দলগুলোকে গণি না, ক্ষমতা পেয়ে গেছি। আর এই যে মন্ত্রিত্ব নিয়ে বসে আছে, এর মন্ত্রণালয় কোনটা? কিসের কাজ করে? আমাদের কানে তো নানা রকম কথা আসে। আমাদের কানে আসে ও মন্ত্রিত্ব নিছে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য। তো রাজনৈতিক দল গঠনের জন্য কি রাষ্ট্রীয় মন্ত্রী হতে পারে এরকম? তো সে মন্ত্রী হয়ে রাজনৈতিক দল গঠন করবে আর বিভিন্ন দলকে অপমান করবে, রাজনৈতিক দলগুলোকে অপমান করবে, মেসেজ দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে সরকারি একটা অনুষ্ঠানে। মাহফুজ আলম মাস্টার মাইন্ড, বিশিষ্ট মাস্টার মাইন্ড। কেউ আবার ওনাকে হিজবুত তাহরির ওরকম কিছু একটা বলে, উনি হিজবুত তাহরির সদস্য, ওই ধরনের কিছু একটা মানুষের বলে আর কি শুনি। তাহলে এই মাহফুজ আলম এত সাহস হলো কীভাবে যে বড় বড় স্টেক হোল্ডারকে মেসেজ দিয়ে আমন্ত্রণ জানানো? এটা নিয়ে জোনাকি কিছু বলছে? বলে নাই। আমার দেশ কিছু বলছে? বলে নাই। কেন বলতেছে না? কারণ সবাই যে ওই রসুনের কোষাটা সবগুলো তো ওইখানে। জামাত কিছু বলছে? বলে নাই। কারণ জামাত তো ওই যে বললাম ওইখানে সবগুলো তো, কারণ জামাতের তো কিছু নাই, বাংলাদেশের রাজনীতি কথা করার মতো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কিছু নাই। তাহলে তাদের একমাত্র উজ্জ্বল ভবিষ্যৎ তাদের কিছুটা জুলাই আগস্ট 24-এর অভ্যুত্থানে। তো তারা সেটা হাইলাইট করার জন্য বাকি সবগুলোকে মুছে ফেলতে চায়। সেই জন্য জামাত ওইখানে বিড়ছে। এগুলো সব জামাতের ফন্দি এবং জোনাকির ফন্দি। আর ওদিকে আছে আরেকজন পত্রিকা নিয়ে বসে আছে। যা হোক, তো কিছুদিন আগে আবার জোনাকি বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি কোনো ধরনের সহযোগিতা করতেছে না। বাংলাদেশে এইরকম অথর্ব একটা সরকার কখনো আসে নাই, এবং এরকম একটা সৌভাগ্যবান সরকার কখনো আসে নাই, যে সরকারকে সব দল সব জনগণ ব্ল্যান্ক চেক দিয়ে দিয়েছে সহযোগিতা করার জন্য। তো সহযোগিতা কীরকম করবে? রাজনৈতিক দলগুলোকে গিয়ে বলবে আপনার কিছু লাগবে, আপনাকে কিছু করতে হবে, আপনাকে কিছু করে দেব, এরকম সব রাজনৈতিক দলগুলো গিয়ে জিজ্ঞেস করবে আপনার কোনো অসুবিধা আছে, আমাদেরকে কোনো কাজে লাগলে বলেন, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে, পুলিশের প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে, বলেন, আমরা সেটা করব। রাজনৈতিক দলগুলো সেরকম বলবে? আপনি তো রাজনৈতিক দলগুলোকে পাতা দিচ্ছেন না। এই যে প্রমাণ তো পেলেন, এদেরকে ডাকা হচ্ছে SMS এর মাধ্যমে। রাষ্ট্রে কোন দেশে আছে এরকম সব অসভ্যমি করা? হ্যাঁ, মাহফুজ আলম এত বড় অসভ্যমি কীভাবে করতে পারলো? এ তো শাস্তি হওয়া উচিত। রাষ্ট্রীয় দায়িত্বে বসে রাজনৈতিক দলগুলোর সাথে এই ধরনের অশুভপনা করার জন্য। তাহলে পিয়ানাকে বলতেছে সহযোগিতা করতেছে। কীভাবে সহযোগিতা করবে? কিছু বলতেছে না, এটাই তো বেশি। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি চাইতো এই সরকার যদি টিকে থাকতে পারতো, অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে তো টিকতে পারতো না। কিছু বলতেছে না, এটাই তো বেশি, এটাই তো সহযোগিতা। এই সরকারের কিছু দুষ্টুটি ধরতেছে না, এটাই তো অনেক বড়। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারে একমাত্র ডক্টর ইউনূসের দিকে তাকাই কেউ কিছু বলতেছে না। উনি একজন ব্যক্তি যার কারণে ওনার মুখের দিকে সবাই চেয়ে কিছু বলতেছে না। না হয় বাদ বাকি যারা আছে সবই অপদার্থ, একটাও নয় এখানে কাজ করার মতো। তার ডক্টর ইউনূস সাহেবের মতো যদি আজ নিষেধন থাকতো এই দলে, এই টিমে, তাহলে কিছুটা একটা আমরা আশা করতে পারতাম। কিন্তু ডক্টর ইউনূসের মতো কেউ নেই এখানে, ওনার মতো জ্ঞানী প্রজ্ঞা লোক কেউ নেই এখানে। কিন্তু উনি একা থাকলে তো হবে না। আর ওনাকে যেটুকু শুনতেছি, কনফার্ম না, আমি শুনতেছি মাহফুজ আলম নাকি ওনার উপদেষ্টা। সে মাহফুজ আলম তো আবার তার নামও তো আবার বিভিন্ন কথা আছে বাজারে শুনতেছি, সে কোন একটা সংগঠনের সাথে জড়িত। তো যা হোক, সে কারণে তো সে এরকম একটা অবদার্থের কাজ করলো। রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানালো কি দিয়ে? SMS দিয়ে। তারপর বলতেছে বিএনপি সহযোগিতা করতেছে না। বিএনপি না, কেউ সহযোগিতা করবে না। যেটা করতেছে এটা অনেক বেশি, এটা সহযোগিতা সে অনেক বেশি, কোনো ধরনের বিরোধিতা করতেছে না। এতদিন পর্যন্ত কমাতে টিকে থাকতে পারছে। তাহলে আর আচ্ছা, আরেকটা ঘটনা দিয়ে শেষ করি। পরশুদিন পাহাড়ি ছাত্রদের উপর আক্রমণ করা হলো।
নাগরিক কমিটির ওই যে টোকাই একটা নাম দিছে না, টোকাই একটা আছে না, টোকাইটা বলে দিছে যারা দ্রুত নির্বাচন চায় ভারতের প্রেসক্রিপশনে তারাই হামলার সাথে জড়িত। তার মানে বিএনপিকে সরাসরি বলে দিল, একদম সরাসরি বিএনপিকে উল্লেখ করে বলে দিল। অথচ গতকাল সবগুলো পত্রিকায় সবগুলো মিডিয়াতে প্রমাণিত হলো এই ঘটনার সাথে নাগরিক কমিটি জড়িত। কীভাবে জড়িত? নাগরিক কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার ফেসবুক পোস্টে শেয়ার করছে এই মিছিলটা আয়োজন করার জন্য, এই জমায়েত হওয়ার জন্য ফেসবুকে শেয়ার দিয়ে বিজ্ঞপ্তি জারি করছে। তাহলে এটা সবগুলো মিডিয়াতে আসছে, এটা প্রমাণিত। এবং যে দুজনকে ধরা হলো তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে এরা লক্কারা পার্টির লোক। আর নাগরিক কমিটি তো লক্কারা দলের মানে সানা সংগঠন, তো সেই সংগঠনের লোক এগুলো সবগুলো প্রমাণিত হয়ে গেছে। আর জোনাকি এসে আজকে বলে গেল বিডিএতে পাহাড়িদের উপর আক্রমণ করছে আওয়ামী লীগ, কিছু হইল? আক্রমণ করছে প্রমাণিত নাগরিক কমিটির লোক, নাগরিক কমিটির সাথে জড়িত। আর জোনাকি বলতেছে এখানে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ তো চাইলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, কিন্তু সেই সুযোগটা তো আমরা দিচ্ছি না, কেউ দিচ্ছে না, কোনো দলে দিচ্ছে না। তাহলে এখানে আওয়ামী লীগ আসলো থেকে আপনি কাদের সাফ করতেছেন? আমি তো আগেই বলছি এই পিনাকি হচ্ছে ভারতের দালাল, এই ভারতের রয়ের এজেন্ট। কি জন্য রয়ের এজেন্ট বলতেছি শুনেন। এই যে ভারত আমাদের বিরুদ্ধে দিনের পর দিন তাদের মেন স্ট্রিম মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে সারা বিশ্বের মিডিয়াতে। 10টা যদি খবর প্রচারিত হয় তার মধ্যে একটা হলো তো বিশ্ব মিডিয়ার ধরবে। কিন্তু এই পিনাকি দিন রাত এটাই ভারতের দোষ, ওটা ভারতের দোষ, সবখানে ভারতের দোষ থেকে। কিন্তু এই যে ভারত এত বড়, ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও করছে? একটা ভিডিও করে নাই। কেন করে নাই বুঝে নেন, কেন করে নাই? এত উঠতে বসতে ভারতের দোষ ধরে, অথচ ভারত যে এত বড় মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে তার বিরুদ্ধে একটা এভিডেন্স পিনাকি জোনাকি তুলে ধরতে পারে নাই। কেন তুলে ধরছে না? ওই যে কেন তুলে ধরতেছে না সেটা বুঝে নেবেন। তারপর সেই জোনাকি এখন বলতেছে এই ঘটনার সাথে, এই যে পাহাড়িদের ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, প্রমাণিত হয়ে গেল নাগরিক কমিটি জড়িত। আর পিনাকি এসে বলতেছে আওয়ামী লীগ জড়িত। এই হচ্ছে ভারতের রয়ের এজেন্টের মন মানসিকতা। এর উদ্দেশ্য শুধু বিউ আর বই বিক্রি করা, দুইটা কাজ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ একটা বই বিক্রি ছিল, সেটা বিএনপিকে খাওয়াইছিল 1000 টাকা করে। এখন আর একটা বই বিক্রি করতেছে, সেটা খাওয়াচ্ছে জামাতকে। কারণ ওনার তো অনেক বুদ্ধি, ওনার অনেক জ্ঞান, ওনার বুদ্ধি জ্ঞানে কিলবিল করতে থাকে সবগুলা। আর এখন অতিরিক্ত এত জ্ঞান হয়ে গেছে যে সবগুলা কিলবিল করতে ওনার ফাঁসার মধ্যে দিয়ে টবর পড়তে থাকে। আর সেগুলা ওই জামা শিবিরের গিয়ে হা করে সে টবরগুলা খায় নিচ্ছে, আর সোশ্যাল মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আগে ছিল আওয়ামী লীগ গুজববাজ, এখন হচ্ছে জাসিরা গুজববাজ। সে গুজববাজের উস্তাদকে পিনাকি, যার মাথার মধ্যে অনেক ধরনের বুদ্ধি, অনেক ধরনের আইডিয়া কিলবিল করে সারাক্ষণ। আর সেগুলো এখন গলে ওনার ফাঁসা দিয়ে পড়ে, আর আমার চাষিরা খায়। এই হচ্ছে অবস্থা। সব কিছু মানে ডাহা গুজবের উপর আর ব্যবসার জন্য বিড়িগুলো করতেছে। আর যেটা ঘটনা সেটা সত্য না, সেটা সত্য বলে প্রমাণ করার চেষ্টা করতেছে। এ হলো তাদের অবস্থা। পরিশেষে একটা কথা বলে শেষ করব, রাজনীতি যারা আন্দোলন করছে, যারা প্রথম সারিতে ছিল, যাদের কারণে আমরা বিজয়টা পেয়েছি, তাদের প্রতি অনুরোধ, আপনারা দেশের জন্য কিছু করেন। আপনাদের মেধা প্রজ্ঞা সব কিছু আছে, আপনারা করতে পারবেন। আপনারা একটা শক্তিশালী রাজনৈতিক দল গঠন করুন, দেশের জন্য কিছু একটা করুন। সেটাই দেশের জনগণের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য মঙ্গল হবে, বাংলাদেশের জন্য মঙ্গল হবে, আপনাদের জন্য মঙ্গল হবে, সবার জন্য মঙ্গল হবে। সেই চেষ্টা করুন, একটা শক্তিশালী রাজনৈতিক দল গঠন করুন। আজকে আসতে না পারলেও ক্ষমতায় 5 বছর পর আসতে পারবেন। সেই চেষ্টাটা করুন, এতেই সবার জন্য মঙ্গল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।